লিভিং রুমের থমথমে পরিবেশে মিশার কান্নায় যেন দেওয়ালগুলো হাহাকার করে উঠছে। সোফায় বসা এক পৌর বাঙালি কাজী সাহেবকে দেখে মিশার বুঝতে বাকি রইল না রায়ানের পরিকল্পনা কতদূর গড়িয়েছে। সে রাহাতের দিকে হাত বাড়িয়ে পাগলের মতো আকুতি জানালো। রাহাত ভাইয়া, একটা ফোন করুন অভি ভাইকে, আমায় বাঁচান। রাহাত এগিয়ে এসে মিশার মাথায় হাত রাখলো, কিন্তু তার গলায় প্রতিবাদের চেয়ে এক অদ্ভুত অসহায় স্নেহ ছিল। সে শান্ত স্বরে বলল, কেঁদো না মিশা, কিচ্ছু হবে না, শান্ত হও। পাশ থেকে অহনাও মিশাকে জড়িয়ে ধরে তাকে শান্ত করার বিফল চেষ্টা করতে লাগলো। রায়ান তখন অধৈর্য হয়ে কাজীকে কাজ শুরু করতে বলল। মিশা চিৎকার করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে উঠতে গেলে রায়ান সজোরে তার পায়ে একটা আঘাত করলো। ব্যথায় কুকিয়ে উঠে মিশা সোফায় ধপ করে বসে পড়ল। রায়ান মিশার কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত এক শীতলতায় বলল, বিয়ের প্রস্তাব দিলে তো রাজি হবি না? তাহলে কি প্রেম করবি এখন? এতগুলো বছর তোকে নিজের থেকে দূরে রেখেছে, এখন তীরে এসে তোর বলে কি চলে? তা আমি চাইছি সবচেয়ে হালালভাবেই হোক। রাহাতের ইশারায় কাজী বিয়ের কার্যক্রম শুরু করলেন। কাবিননামায় মোহরানা ধার্য করা হলো 10 কোটি টাকা। উপস্থিত সবাই দেখল সেই মুহূর্তেই রায়ানের নির্দেশে ওই বিপুল অর্থ মিশার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল। যখন সাইন করার সময় এলো, মিশা পাথরের মতো নিথর হয়ে রইল। পেইন্টটা হাতে নেওয়ার বদলে সে ঘৃণা ভরে রায়ানের দিকে তাকালো। মুহূর্তেই রায়ানের রূপ বদলে গেল। সে পকেট থেকে পিস্তল বের করে সরাসরি রাহাতের কপালে ঠেকিয়ে দিল। মিশা আতঙ্কে জমে গেল। রায়ান দাঁতে দাঁত চেপে বলল, দেখ মিশা, তুই যদি এখন সাইন না করিস তবে এই মুহূর্তে তোর রাহাত ভাইকে উপরে পাঠিয়ে দেব। মনে রাখিস, রাহাত কিন্তু জীবর ফিয়ন্সে। ও মারা গেলে তোর বোনের জীবনটা যে নরক হয়ে যাবে। সেটা কি তুই সইতে পারবি? রাহাতের কপালে বন্দুকের নল আর জেবার ভবিষ্যতের কথা ভেবে মিশার সব প্রতিরোধ ভেঙে পড়ল। থরথর করে কাঁপতে থাকা হাতে সে কাবিননামায় সই করে দিল। সই শেষ হতে রায়ান এক পৈশাসিক তৃপ্তিতে হাসল। তার নীল চোখ জোড়া যেন আজ পুরো দুনিয়ার জয়ের আনন্দে জ্বলজ্বল করছে। চৌধুরী ভিলার চারপাশ এখন আলোকসজ্জায় মায়াবী চালে বন্দী। গেট থেকে শুরু করে ছাদ পর্যন্ত ঝুলে থাকা মরিচবাতিগুলো অন্ধকার রাতে উৎসবের জানান দিচ্ছে। আহানের গায়ে হলুদে তোড়জোড়, নিচে তুঙ্গে। কিন্তু দোতলার বড় কর্তার ঘরটা যেন এক বিশীর্ণ দ্বীপ। সেখানে নিস্তব্ধতা এতটাই প্রগাঢ় যে দেওয়াল ঘড়ির কাটার শব্দ কানে এসে বিঁধছে। রফিক চৌধুরী জানালার ভারী পর্দাটা সরিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। নিচে উৎসবের রং বেরঙের আলো তার চোখের মনে ছুঁয়ে গেল মনের ভেতর কোনো আলো পৌঁছাচ্ছে না। আলমারির সামনে বসে জাহানারা বেগম আগামীকালের অনুষ্ঠানের ভারী গয়নাগুলো গুছিয়ে রাখছেন। হাত চললেও তার মনটা পড়ে আছে অন্য কোথাও। একটা দীর্ঘশ্বাস গোপন করতে পারলেন না জাহানারা। গয়নার বাক্সের ডালাটা আলতো করে নামিয়ে রেখে বললেন, সবই তো হচ্ছে, আয়োজন তো কম হলো না, কিন্তু বাড়িটা কেমন যেন হাহাকার করছে। রফিক চৌধুরী জানালার কাছ থেকে দৃষ্টি সরালেন না, গম্ভীর গলায় উত্তর দিলেন, খালি তো লাগবেই জাহানারা। উৎসবের পূর্ণতা তো মানুষের অস্তিত্বে, ইটের দালানে নয়। যে থাকার কথা সে নেই। সেই শূন্যস্থান কি আর ঢাকঢোল শব্দ দিয়ে ভরাট করা যায়? জাহানারা বেগমের গলাটা ধরে এলো। আমি সালমার কথা ভাবছি। হাফিজ চলে যাওয়ার পর ও বড্ড একা হয়ে গিয়েছিল, কিন্তু সেই একাকিত্ব যে ওকে এতটা দূরে ঠেলে দিবে আমি ভাবিনি। এভাবে অভিমান করে মিশাকে নিয়ে একেবারে জাপানে পাড়ি জমাবে। আমাদের আদরের মিশাটাকে ছাড়া আহানের বিয়ে। আমার বুকটা ফেটে যাচ্ছে। রফিক চৌধুরী এবার ঘুরে দাঁড়ালেন। তার চেহারায় বার্ধক্যের চেয়েও বিষণ্ণতার রেখাগুলো বেশি স্পষ্ট। শান্ত স্বরে বললেন, ওকে আটকানোর চেষ্টা তো কম করিনি জাহানারা, কিন্তু অভিমান যখন পাহাড়ের মতো উঁচু হয়ে যায় তখন সেখানে যুক্তির বাতাস পৌঁছায় না। ও হয়তো মনে মনে বিশ্বাস করে নিয়েছিল যে আমরা হাফিজের অভাবটা পূরণ করতে পারিনি। জাহানারা জানালার ওপাশে উৎসবের আলোর দিকে তাকিয়ে বিড়বিড় করলেন, মিশান থাকলে আজ পুরো বাড়িটা মাথায় তুলে রাখতো। সালমা কেন বুঝলো না যে এই পরিবারটা ওরও ছিল? মানুষের রাগ কি সম্পর্কের চেয়েও বড় হয়ে যায়? রফিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেই সোফায় গিয়ে বসলেন। এটা রাগ নয় জাহানারা, এটা আক্ষেপ। ও হয়তো চেয়েছিল আমরা ওকে ছেলের বউ হিসেবে নয়, বরং নিজের মেয়ে হিসেবে শক্ত করে আগলে রাখি।
কোথাও হয়তো আমাদের ত্রুটি ছিল। আজ এই হাজারো বাতির রসনাইয়ের মাঝেও আমার তাই বড্ড অন্ধকার লাগছে। জাহানারা বেগম কাপা হাতে মোবাইল ফোনের দিকে তাকালেন, করুণ স্বরে বললেন, এখনো কি একবার ফোন করা যায় না? থাক। রফিক চৌধুরীর স্বরে এবার এক অদ্ভুত কাঠিন্য মিশল। যারা স্বেচ্ছায় দূরত্ব বাড়িয়ে নেয় তাদের জোর করে উৎসবে ফিরিয়ে আনলে সেই আনন্দের রং ফিকে হয়ে যায়। শুধু দোয়া করো যেখানেই থাকুক আমাদের মিশা আর সালমা যেন ভালো থাকে। জাহানারা বেগম আর কোনো তর্কে গেলেন না। বিয়ের অনুষ্ঠান শেষ হতেই রাহাত আর অহনা কাজী সাহেবকে নিয়ে কামাকুড়ার সে নিঝুম রাত চিরে বেরিয়ে গেল। ঘর এখন জনশূন্য, শুধু রয়ে গেল রায়ানের সর্বগ্রাসী নীরবতা আর মিশার চূর্ণ বিচূর্ণ অস্তিত্ব। রায়ান আলমারি থেকে একটা টকটকে লাল রঙের বেনারসি শাড়ি বের করে মিশার দিকে বাড়িয়ে দিল। তার কণ্ঠে সেই চিরচেনা নেশালো আবেশ। সেটা কি তুই সত্যি পারবি? মিশা কথা বলল না। তার দু চোখ এখন শুকনো মরুভূমির মতো, কিন্তু বুকের ভিতরটা নোনা জলে উপচে পড়ছে। সে ভাবছে, আল্লাহ কেন তার জীবনটাকে একটা দাবার বোর্ড বানিয়ে দিলেন? ভাগ্য কেন তাকে বারবার এক নরক থেকে অন্য নরকে ঠেলে দিচ্ছে? বিনা বাক্যে শাড়িটা নিয়ে সে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। মিশা দেয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে পড়ল। তার প্রতিটি ডুকরে ওঠার শব্দ যেন এই আধুনিক ডুপ্লেক্সের আভিজাত্য বিদ্রুপ করছিল। রায়ান দরজার ওপাশ থেকে সে কান্নার আর্তনাদ শুনতে পাচ্ছিল না ঠিকই, কিন্তু সে অভিজ্ঞ শিকারীর মতো মিশার মনের প্রতিটি কম্পন টের পাচ্ছিল। রায়ান ধীর পায়ে নিচে লিভিং রুমে নেমে এলো। তার মস্তিষ্ক এখন আর কোনো যুক্তির ধার ধারছে না। ফ্রিজ খুলে দামি এক বোতল মদ বের করে সোফায় গিয়ে বসে পড়ল। গ্লাসে কোনো বরফ না বা সোডা ছাড়াই একের পর এক কড়া প্যাক গলায় ঢালতে লাগলো। এত বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান আজ, কিন্তু এই জয় যেন তাকে আরো বেশি তৃষ্ণার্ত করে তুলছে। কাঁদতে কাঁদতে চোখের পাতা ফুলে ভারী হয়ে গেছে মিশার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এই অচেনা রূপ দেখে তার নিজেরই ঘৃণা হচ্ছে। লাল শাড়িটা শরীরের সাথে পেঁচিয়ে কোনো মতেই সে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সেখানে রায়ান নেই দেখে সে ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। দোতলার রেলিংয়ে হাত রেখে নিচে তাকাতেই তার রক্ত টকবক করে উঠল। ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে বসে রায়ান একের পর এক গ্লাস খালি করছে। মিশা দু চোখে আগুনের হলকা। এতটা নীচ এই মানুষটা! তার ঘৃণা ভরা দৃষ্টি যেন রায়ানকে ঝলসে দিতে চাইল। নিচ থেকে রায়ান ঠিকই টের পেল তার শিকারের উপস্থিতি। মদের গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে সে দুহাত মাথার নিচে দিয়ে সোফায় এলিয়ে পড়ল। তার ঠোঁটে খেলে গেল এক তৃপ্তির হাসি। হঠাৎ নিস্তব্ধতা চিরে সে শীষ দিয়ে একটা সুর বাজাতে শুরু করলো। সুরটা খুব চেনা, বলিউডের সে বিখ্যাত গান। শীষ দিতে দিতেই সে ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। প্রতিটি কদমে নেশার ঘোর আর দখলের উন্মাদনা। সুরটা গানে পরিণত হলো রায়ানের কণ্ঠে। আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার। গানের রেশ কাটতে না কাটতেই সে মিশার একদম মুখোমুখি এসে দাঁড়ালো। লাল শাড়িতে মোড়ানো মিশাকে দেখেই রায়ানের নিশালো চোখ মুগ্ধতা উপচে পড়ছে। ঠিক যেন এক থোকা রক্তলাল কৃষ্ণচূড়া তার সামনে দাঁড়িয়ে। মিশা ভয় আর ঘৃণায় পিছিয়ে যেতে চাইল, কিন্তু রায়ান আজ তাকে ছাড়বার পাত্র নয়। এক ঝটকায় মিশার কোমর জড়িয়ে নিজের শরীরের সাথে পিষে ধরল সে। মিশার বৃথা ছটপটানি রায়ানের বলিষ্ঠ বাহুর কাছে টিকল না। রায়ান মিশার কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তার কণ্ঠস্বর এখন ঘোর লাগা, কোনো জাদুমন্ত্রের মতো। এই পৃথিবীতে আমার বলতে কেউ ছিল না মিশা, না মা না বাবা। এক আকাশ শূন্যতা নিয়ে বেঁচেছিলাম, বাট নাও এখন আমার নিজের বলতে তুই আছিস। তুই আমার সহধর্মিনী, আমার অর্ধাঙ্গিনী। রায়ান হঠাৎ মিশার চোখের মনির দিকে তাকিয়ে কণ্ঠস্বর বরফের মতো শীতল করে ফেলল। আমার ছেড়ে যাওয়ার কথা স্বপ্ন চিন্তা করিস না মিশা। ওই চিন্তা যদি তোর মাথায় আসে
তবে সেই মস্তিষ্ক আমি টেনে ছিঁড়ে ফেলব। তুই শুধু আমার। বলেই এক হ্যাচকা টানে মিশাকে কোলে তুলে নিল সে। মিশার ক্ষীণ প্রতিবাদ তুচ্ছ করে তাকে বিছানায় শুয়ে দিল। তারপর একরাশ ক্লান্তি আর পরম তৃপ্তি নিয়ে মিশার বুকে মাথা রাখল রায়ান। কয়েক মুহূর্তে সে গভীর ঘুমে তলিয়ে গেল। দীর্ঘ প্রতীক্ষার পর আজ সে সত্যিই সুখী। তার প্রাণ ভোমরা আজ তার বুকের স্পন্দনের সাথে মিশে আছে। পরদিন সকালে যখন মিশার ঘুম ভাঙল, জানালার ফাঁক দিয়ে আসা উজ্জ্বল রোদ তার চোখে বিচ্ছিল। কাল রাতে সে প্রলয় আর কান্নার ক্লান্তিতে সে কখন গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল তার কোনো হিসেব নেই। ঘাড় ঘুরিয়ে দেখল পাশে রায়ান নেই। দৃষ্টি প্রসারিত করতেই দেখল রায়ান ব্যালকনির রেলিংয়ে 2 হাত রেখে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। উত্তাল সমুদ্রের হাওয়া তার ঝাঁকড়া চুলগুলোকে অবাধ্যভাবে উড়িয়ে দিচ্ছে। মিশা ধীর পায়ে উঠে রায়ানের পেছনে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠে পাথর চাপা এক গাম্ভীর্য। আমার ফোনটা দিন। রায়ান নির্লিপ্তভাবেই সাগরের দিকে তাকিয়েই জবাব দিল। ড্রয়ারের ওপর রাখা আছে। মিশা দ্রুত ড্রয়ার থেকে ফোনটা হাতে নিয়ে দেখল সুবা, অভি ভাই আর সাইমার অসংখ্য মিসড কল, নোটিফিকেশন বার ভর্তি বার্তার স্তূপ। স্বজনদের এই আকুতি দেখে মিশার চোখের জল আবারও বাদ মানল না। সে ডুকরে কেঁদে উঠে বিড়বিড় করল। সবাই নিশ্চয়ই আমার জন্য পাগল হয়ে যাচ্ছে। রায়ান আর চোখে একবার মিশার কান্নারত মুখটা দেখে নিয়ে আবার সমুদ্রের দিকে মন দিল। মিশা কাঁপা কাঁপা হাতে সাইমার নম্বরে ডায়াল করল। কয়েকবার রিং হওয়ার পরই ওপাশ থেকে কলটা রিসিভ হলো। মিশা নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলল, হ্যালো সাইমা, কল করেছিলি? ওপাশ থেকে এক মুহূর্তে নিস্তব্ধতা। তারপর সাইমার রাগী গলায় ফেটে পড়ল। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি মহারানী। তুমি কেমন মেয়ে রে মিশা? এত বড় একটা কাণ্ড ঘটালি আর আমায় একবার জানানোর প্রয়োজনও মনে করলি না? এই কি তোর বন্ধুত্ব? মিশা আকাশ থেকে পড়ল। কি বলছিস তুই সাইমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। নাটক করিস না মিশু। কালকে আহান ভাইয়ের বিয়ে হয়ে গেছে আর সেটা তোর সাথে হচ্ছে। আচ্ছা যাই হোক, রাগ করলাম না। কংগ্রাচুলেশনস। বাংলাদেশে ফিরে ট্রিট দিস, নয়তো মেরে ফেলবো। মিশার এক মুহূর্তের অপেক্ষা না করে কলটা কেটে দিল। ফোনের স্ক্রিনটা ঝাপসা হয়ে এলো তার চোখের জলে। সাইমার কথাগুলো তার মস্তিষ্কে হাতুড়ি পেটাচ্ছে। সে বুঝে গেছে আসলে কি ঘটেছে। গতকাল তাহলে আহান আর নীলার বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে। আহান এখন অন্য কারো। যে মানুষটার জন্য সে বছরের পর বছর হাহাকার করেছে, সেই মানুষটা এখন বৈধভাবে অন্য এক নারীর। মিশার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। রায়ান হঠাৎ করেই মিশার হাত থেকে ফোনটা কেড়ে নিল। তার চোখে এখন কোনো উগ্রতা নেই, বরং এক অদ্ভুত নির্লিপ্ততা। সে শান্ত স্বরে বলল, কিছুক্ষণ পর রাহাত আসবে। ও তোকে বাড়ি পৌঁছে দেবে, টেনশন নিস না। আর কাল থেকে যেন তোকে ক্লাসরুমে পাই। মিশা কোনো কথা বলল না। তার ভেতরের প্রতিবাদের শক্তিটুকুও যেন নিঃশেষ হয়ে গেছে। সে লাল শাড়িটা খুলে নিজের সেই ধুলো মাখা সাদা গাউনটা আবার পরে নিল। কিছুক্ষণ পরেই রাহাত এলো। মিশা নিঃশব্দে রাহাতের গাড়িতে গিয়ে বসল। কামাকুড়ার সেই ডুপ্লেক্স বাড়িটা পেছনে ফেলে গাড়ি যখন ইয়োকোহামার দিকে ছুটছে, রাহাত ইতস্তত করে বলল, টেনশন নিও না মিশা, সুবাকে আমি সব বুঝিয়ে বলছি। ও অভিভাইকে কিছু জানায়নি। মিশা জানালার বাইরে তাকিয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করল। আপনি রায়ান কাদেরের ব্যাপারে সবটা জানতেন তাই না রাহাত ভাই? রাহাত দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ জানতাম। মিশা রায়ান তোমাকে পাগলের মতো ভালোবাসে। তোমার জন্য ও গত কয়েক বছর ধরে যা যা করেছে তার সিকিভাগও তুমি জানো না। থাক ভাইয়া, আর কিছু শুনতে চাচ্ছি না। মিশার কণ্ঠস্বর এতটাই গম্ভীর যে রাহাত আর কথা বাড়ানোর সাহস পেল না। ইয়োকোহামার বাড়ির সামনে গাড়ি থামতেই সালমা চৌধুরী আর অভিকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখা গেল। মিশা আর রাহাতকে একসাথে ঢুকতে দেখে তারা দুজনেই যার পরনায় অবাক। অভি উঠে এসে বলল, আরে রাহাত, তুমি এখানে? আর মিশা, তুই রাহাতের সাথে? রাহাত পরিস্থিতি সামলে নিয়ে হাসি মুখে বলল, আসলে আমার এক বন্ধুর সাথে সুবার বোনের বিয়ে হয়েছে, সেইখানে মিশার সাথে দেখা। ভাবলাম আমি নিজেই পৌঁছে দিয়ে যাই। সালমা চৌধুরী আশ্বস্ত হলেন। কুশল বিনিময় আর হালকা চা চক্রের মাঝে মিশা কারোর দিকে না তাকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। অভি পেছন থেকে ডাকলো, কিরে বনু, মন খারাপ? বিয়ে বাড়ি গিয়ে কি ঝগড়া করে এলি নাকি?
মিশা সিঁড়ির মাঝপথে থমকে দাঁড়ালো, পেছনে না ফিরেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল। না ভাইয়া, একদম ঠিকঠাক। সে দ্রুত নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল। দরজায় পিঠ ঠেকিয়ে সে নিচে স্লাইড করে বসে পড়ল। তার কানে তখনও সাইমার সেই কথাগুলো বাজছে, আহান ভাইয়ার বিয়ে হয়ে গেছে। সে ভাবলো একদিকে আহান ভাই অন্য কারো হয়ে গেল, আর অন্যদিকে সে নিজে এখন এক খনি আর উন্মাদ প্রেমিকের বৈধ স্ত্রী। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। সেদিন রাতে ঝড়ো হাওয়া যেন মিশার ঘরের বদ্ধ জানালার উপর আছড়ে পড়ছিল। সে বিছানায় গুটিসুটি মেরেই শুয়েছিল, কিন্তু চোখে ঘুম নেই, কেবল একরাশ অন্ধকার। হঠাৎ দরজা খোলার শব্দে সে সচকিত হয়ে ওঠে। সালমা চৌধুরী ধীর পায়ে ঘরে ঢুকে মিশার পাশে এসে বসলেন। তার দৃষ্টি আজ অস্বাভাবিক রকমের তীক্ষ্ণ, যেন মেয়ের মনে অতল থেকে কোনো সত্য টেনে বের করতে চান। কেমন কাটালে এ বাড়ি? সালমার প্রশ্নটা সাধারণ মনে হলেও তাতে যেন কোনো এক গোপন সংকেত লুকিয়েছিল। মিশা দেয়ালের দিকে মুখ ফিরিয়ে নির্লিপ্ত গলায় বলল। ভালো। তোর অ্যাকাউন্টে হঠাৎ এতগুলো টাকা কে পাঠালো? প্রশ্নটা শোনা মাত্র মিশা যেন বৈদ্যুতিক শক খেলো। তার মেরুদণ্ড বিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। রায়ান যে কাবিন নামার 10 কোটি টাকা বিয়ের আসরে ট্রান্সফার করে দিয়েছিল, আতঙ্কে সে ভুলে গিয়েছিল। সে তোতলামি করে সামলানোর চেষ্টা করলো। কিসের টাকা আম্মু? সেটা তো আমি জিজ্ঞেস করছি মিশা। সালমার কণ্ঠস্বর এবার কঠিন হলো। সরাসরি 10 কোটি টাকা তোর নামে জমা হয়েছে। এতগুলো টাকা কি আকাশ থেকে পড়লো, নাকি এমন কিছু হয়েছে যা আমার আভিজাত্যের বাইরে? মিশা মাথা নিচু করে রইল। তার ইচ্ছা করছিল চিৎকার করে বলতে। আম্মু, তোমার আভিজাত্য আর জেবার ঘর রক্ষা করতেই আজ আমি এক রক্ত পিপাসু খুনির কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি। কিন্তু সে কেবল ফিসফিস করে বলল। আমি জানি না আম্মু, হয়তো কোনো টেকনিক্যাল ভুল। সালমা আর কথা বাড়ালো না, বরং প্রসঙ্গ পাল্টে মিশার দিকে তাকিয়ে চূড়ান্ত ঘোষণা দিল। আগামী সপ্তাহে তোকে দেখতে আসবে আমাদের কোম্পানির এক পার্টনারের ছেলে। ছেলেটি মাশাআল্লাহ উচ্চশিক্ষিত এবং অত্যন্ত প্রভাবশালী। আশা করছি তুমি কোনো আপত্তি করবে না। মিশা নিশ্চুপ, তার দৃষ্টি সামনের শূন্যতায় নিবদ্ধ, যেন সে কোনো পাথর হয়ে গেছে। সালমা তাকে নিরুত্তর দেখে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। সালমা ঘর থেকে বেরিয়ে যেতেই মিশা হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। হাজারখানেক ভাবনা তার মস্তিষ্কে ছিন্নভিন্ন করে দিচ্ছে। একদিকে রায়ানের সাথে সেই ভয়ঙ্কর গোপন বিয়ে, আর অন্যদিকে মায়ের এই নতুন বিয়ের আয়োজন। মিশা বুঝতে পারল সে এক জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। রায়ানের কানে যদি এই খবর পৌঁছায়, তবে সে কী প্রলয় ঘটাবে তা ভেবে মিশার হৃৎপিণ্ড থমকে যাওয়ার উপক্রম হলো। পরদিন ক্যাম্পাসের আকাশটা ধূসর মেঘে ঢাকা, ঠিক মিশার মনের মতো। ক্লাসে যাওয়ার পথে করিডরে দেখা হলো জাপানিজ বান্ধবী নিকির সঙ্গে। নিকি বেশ চটপটে মেয়ে, অনর্গল জাপানিজ ভাষায় ভাঙা ইংরেজিতে গল্প করে যাচ্ছে, কিন্তু মিশার কানে সেই গল্পের একটা শব্দও ঢুকছে না। ক্লাসে ঢোকার ঠিক আগ মুহূর্তে মিশার ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রায়ানের মেসেজ। এমন থ্রেড দেখার পর মিশার আর পালানোর পথ রইল না। সে ভয়ে আর উৎকণ্ঠায় ধীর পায়ে রায়ানের অফিসের দিকে এগিয়ে গেল। দরজার কাচের ওপারে দেখা যাচ্ছে আভিজাত্যের প্রতিমূর্তি হয়ে বসে থাকা রায়ান কাদেরিকে। হালকা নীল রঙের শার্টের হাতা কোণে পর্যন্ত গুটানো, হাতে দামি ঘড়ি, সব মিলিয়ে একেবারে নিখুঁত পরিপাটি। মিশা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখল রায়ান তার লিভিং রুমের চেয়ারটা হালকা ঘুরিয়ে সামনে টেবিলে রাখা কিছু একটা খুঁটিয়ে দেখছে। মিশা কোনো শব্দ করল না, শুধু টেবিলের সামনে গিয়ে জড়সড় হয়ে দাঁড়ালো। কয়েক মুহূর্তে শ্বাসরুদ্ধকর নীরবতা ভেঙে রায়ান গভীর কণ্ঠে আদেশ দিল। সিট ডাউন। মিশা সামনের চেয়ারটা টেনে নিঃশব্দে বসলো। রায়ান হঠাৎ তার সামনে থাকা একটা ফাইল বেশ কর্কশভাবে মিশার দিকে ছুঁড়ে মারল। ফাইলটা টেবিলের ওপর দিয়ে পিছলে এসে ঠিক মিশার সামনে থামলো। এই রেজাল্ট? পড়ালেখার এই হাল করেছো কেন? রেজাল্ট বেশ খারাপ হয়েছে। গত কয়েক মাসের মানসিক ঝড় যে ওর ক্যারিয়ারে আঁচড় কেটেছে, তা এই কাগজটাই প্রমাণ দিচ্ছে। রায়ান হঠাৎ চেয়ার ছেড়ে উঠে এসে মিশার ঠিক সামনে দাঁড়ালো। ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। আমার অর্ধেকের রেজাল্ট সেটি আবর্জনা আমি বরদাস্ত করবো না মিশা। মন কোথায় থাকে তোমার? এখন থেকে প্রতিদিন ক্লাস শেষে লাইব্রেরিতে আসবে। এক্সট্রা ক্লাস হবে তোমার। যাও, ক্লাসে যাও।
মিশা আর রায়ানের দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল সেখান থেকে। তার মনে কেবল একটি চিন্তা, রায়ান তাকে এক মুহূর্তের জন্য তার দৃষ্টির আড়াল হতে দেবে না। শিক্ষক হিসেবে তার এই শাসন আসলে এক নতুন ধরনের বন্দিত্বের নামান্তর। বিকেলে লাইব্রেরির বিশাল হলরুম জুড়ে পিনপতন নিস্তব্ধতা। করিডোরের শেষ মাথায় জানালার ধারের একটি টেবিলে মিশা একা বসে আছে। তার সামনে পাহাড়সম বই আর নোট খাতা, কিন্তু তার দৃষ্টি জানালার ওপাশে জাপানের গধূলি বেলায় ম্লান আকাশের দিকে। হঠাৎ ভারী কিন্তু ছন্দময় জুতোর শব্দে মিশার ভাবনার সুতো ছিঁড়ে গেল। সে দেখল করিডর দিয়ে সাদা ফর্সা এক দীর্ঘদেহী পুরুষ এগিয়ে আসছে। গায়ে নেভি ব্লু ব্লেজার, গলায় সরু টাই, রায়ান কাদেরি। তবে এই মুহূর্তেই রায়ান সেই রক্তমাখা পৈশাসিক খুনি কিংবা অধিকারবোধে অন্ধ কোনো স্বামী নয়। এখানে সে স্রেফ একজন গম্ভীর এবং মেধাবী প্রফেসর। রায়ান মিশার টেবিলের ঠিক উল্টো পাশে চেয়ারটা টেনে বসলো। কোনো কুশল বিনিময় নেই, চোখে কোনো প্রেমের আবেশ নেই, বরং এক ধরনের পেশাদারি দূরত্ব বজায় রেখে সে একটা মোটা টেক্সট বুক মিশার দিকে এগিয়ে দিল। পৃষ্ঠা নম্বর 142 বের করো। গত লেকচারের চ্যাপ্টারটা তুমি মিস করেছো। রায়ানের কণ্ঠস্বর নিচু কিন্তু আদেশ সূচক। মিশা যান্ত্রিকভাবে বইয়ের পাতা উল্টালো। রায়ান অত্যন্ত নিপুণভাবে কলম দিয়ে ডায়াগ্রামগুলো বুঝিয়ে দিতে লাগলো। তার বোঝানোর ভঙ্গি এতটাই নিখুঁত যে মিশা চাইলেও মনোযোগ না দিয়ে পারছিল না। মাঝে মাঝে রায়ানের দীর্ঘ আঙ্গুলগুলো বইয়ের পাতায় ঘষটে যাচ্ছিল, আর মিশার মনে হচ্ছিল সেই স্পর্শে যেন বিদ্যুতের স্রোত আছে। পুরো 1 ঘন্টা ধরে রায়ান কেবল একজন শিক্ষকের মতোই আচরণ করলো। সে একবারও মিশার চোখের দিকে তাকিয়ে ডার্ক মেরি বলে ডাকলো না, কিংবা কোনো ব্যক্তিগত প্রশ্ন করলো না। এই প্রফেশনাল রায়ানকে দেখে মিশা আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়েছে। যে মানুষটা রাতে তাকে জোর করে বিয়ে করতে পারে, সে দিনের আলোয় এত পরিপাটি শিক্ষক হয় কি করে? পড়া শেষে রায়ান ঘড়ি দেখলো, তারপর বইগুলো গুছিয়ে নিয়ে শান্ত গলায় বলল, কাল একই সময় এখানে আসবে, দেরি হওয়া চলবে না। রায়ান উঠে দাঁড়ালো। যাওয়ার আগে সে টেবিলের ওপর ছোট্ট একটা চকলেটের বার রেখে দিয়ে গেল, যেন এটি কোনো মেধাবী ছাত্রীর জন্য তার পুরস্কার। কোনো কথা না বলে সে ধীর পায়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। রেখে গেল একরাশ রহস্য আর মিশার বুকের ভিতর এক অদ্ভুত অস্বস্তি। শুক্রবার বিকেলে সে ধূসর আকাশ যেন এক আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। সালমা চৌধুরী নিজের হাতে আলমারি থেকে নীল রঙের একটি দামি শিফন শাড়ি বের করে মিশার বিছানায় রেখে গেছেন। তার চোখে মুখে আজ এক নিষ্ঠুর সংকল্প। চৌধুরী বংশের সেই কলঙ্কিত অধ্যায়ের ইতি তিনি আজ টেনেই ছাড়বেন। মিশা বিছানার এক কোণে পাথরের মতো বসে আছে। সামনে পড়ে থাকা নীল শাড়িটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে সে ফিসফিস করে বলতে লাগলো, আমার তো বিয়ে হয়ে গেছে আম্মু, এক হিংস্র উন্মাদ পুরুষের বৈধ স্ত্রী আমি। তা তোমাকে কি করে বলি আমি? সালমার ভাষায় পারফেক্ট ম্যাচ। সেই উচ্চ শিক্ষিত আর সুদর্শন পাত্রের আগমনের সময় হয়ে এসেছে। কলিং বেলের তীক্ষ্ণ শব্দে সম্বিত ফিরল মিশার। ড্রয়িং রুমে প্রবেশ করলেন ম্যানেজার আহসান হাবিব, তার স্ত্রী শায়লা বেগম এবং তাদের একমাত্র ছেলে ডক্টর আরিয়ান। আরিয়ানকে সোফায় বসার ব্যবস্থা করে দিল অভি। সালমা বেগম হাসি মুখে কুশল বিনিময় করলেন। ডিনার টেবিলের আবজাত্য আর ড্রয়িং রুমের নরম সোফায় তখন আড্ডার গুঞ্জন। ঠিক যখন সালমা ভেতর থেকে বিষণ্ণ মিশাকে নিয়ে সবার সামনে এলেন, তখনই দ্বিতীয়বার বেজে উঠল কলিং বেল। অভি দরজা খুলতেই দেখল তার প্রিয় বন্ধু রাহাত দাঁড়িয়ে উচ্ছ্বাসিত। অভি তাকে ভেতরে টেনে আনতে গেল। রাহাত হঠাৎ থেমে গিয়ে পেছনে তাকালো। অন্ধকার চিরে ভেতরে প্রবেশ করলেন রায়ান কাদেরি। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, কাঁধে আভিজাত্যের সাথে জড়ানো দামি বাদামি রঙের চাদর। তাকে দেখা মাত্রই অভি আর সালমার পায়ের তলার মাটি যেন সরে গেল। ড্রয়িং রুমের উজ্জ্বল আলোতেও তাদের চোখে মুখে ফুটে উঠল এক আদিম আতঙ্ক। রাহাত সহাস্যে পরিচয় করিয়ে দিল, হি ইজ মাই ফ্রেন্ড রায়ান কাদেরি। নামটা শোনা মাত্রই অভি আর সালমার বুঝতে বাকি রইল না, এই আভিজাত্য মণ্ডিত অবয়বের আড়ালে আসলে কোন শিকারী লুকিয়ে আছে। সেখানে উপস্থিত অতিথিরাও মুগ্ধ নয়নে নীল চোখে সে সুঠাম যুবকের দিকে তাকিয়ে রইল। সবার মনে একটাই প্রশ্ন, কে এই রহস্যময় যুবক যার উপস্থিতিতে পুরো ঘরের তাপমাত্রা এক নিমিষে হিমাঙ্কে নেমে গেছে। রায়ান একবারও মিশার দিকে তাকালো না, বরং তার সেই দ্রুত নীল চোখ এক চিলতে হাসি ফুটিয়ে সালমা চৌধুরীর দিকে তাকিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বলল, শুভ সন্ধ্যা মিসেস চৌধুরী, শুনলাম খুব স্পেশাল কোনো আয়োজন চলছে।
তাই না বলে চলে এলাম। আশা করি খুব একটা বিরক্ত হননি। সালমা বেগমের চোখে তখন আগ্নেয়গিরির লাভা। তিনি হিংস্র বাঘিনীর মতো গর্জে উঠে বললেন, এখানে আসার স্পর্ধা কে দিয়েছে তোমাকে? রায়ান বিন্দু মাত্র বিচলিত হলো না। সোফায় হেলান দিয়ে নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, যেখানে আমার বউ আছে সেখানে আসার জন্য আমি কারো অনুমতির তোয়াক্কা করি না। কথাটা শোনা মাত্রই অভি রাগে কটমট করতে লাগলো। তার হাতের মুষ্টি শক্ত হয়ে এসেছে। ইচ্ছে করছে এই মুহূর্তেই লোকটার ওপর ঝাঁপিয়ে পড়তে, কিন্তু সামনে বসা অতিথিদের কারণেই নিজেকে কোনো মতে সামলে রেখে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো। কে তোর বউ? রায়ান এবার ধীর পায়ে উঠে গিয়ে মিশার ঠিক সামনে দাঁড়ালো। মিশার শরীরের প্রতিটি কোষ তখন ভয় কাঁপছে। রায়ান বাঁকা হেসে নিচু স্বরে বলল, হেই ওয়াইফি, যাও ডার্লিং, এক গ্লাস পানি নিয়ে এসো, গলাটা শুকিয়ে গেছে। পুরো ড্রয়িং রুমে তখন পিনপতন নীরবতা। ম্যানেজার আহসান হাবিব স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি সালমার দিকে তাকিয়ে অত্যন্ত কঠোর স্বরে বললেন, ম্যাডাম, আমাদের এভাবে ডেকে এনে অপমান করার কোনো মানে হয় না। আপনার বিবাহিত মেয়েকে আমার ছেলের আরিয়ানের সাথে বিয়ের প্রস্তাব আপনি দিলেন কি করে? সালমা আমতা আমতা করে বললেন। প্লিজ আহসান সাহেব, আমার কথাটা শুনুন। কিন্তু আহসান হাবিব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। সপরিবারে ক্ষোভ নিয়ে প্রস্থান করলেন তিনি। তারা বেরিয়ে যেতেই অভিবাগের মতো ঝাঁপিয়ে পড়ে রায়ানের পাঞ্জাবির কলার টেনে ধরল। চিৎকার করে বলল, তোর সাহস কত বড়! রায়ান এক ঝটকায় অভির হাত সরিয়ে দিল। নিজের কলারটা ঠিক করতে করতে বিদ্রূপের হাসি এসে মিশার দিকে তাকালো। যাও যান, এক গ্লাস পানি নিয়ে এসো। এক কথা কয়বার বলতে হয়? মিশা কাঁপতে কাঁপতে পানি আনার জন্য এগোতে গেলে সালমা ঝড়ের বেগে এসে মিশার গালে সজোরে এক থাপড় বসিয়ে দিলেন। বিহায়া, তোর একটু লজ্জা করে না?